জানালার কাছে দাঁড়িয়ে সকালে ফুরফুরে বাতাস উপভোগ করছি আর আকাশ দেখছি। আজ মনের মধ্যে কেমন যেন এক অজানা ভয় কাজ করছে। আদিল আমাকে আজ কোথায় নিয়ে যাবে, কি দেখাবে, বা বাসায় ফিরে আমাকে মেনে নেবে কিনা, সব ভাবনাগুলো মনে এসে হানা দিচ্ছে। আদিলের দিকে তাকালাম, এখনো ঘুমোচ্ছে। ঘুম ভাঙাবো কিনা ভাবছি। যদি রেগে যায়, রাগ করবে কেন? আজ তো আমাকে কোথাও নিয়ে যাওয়ার কথা, আর বেলা তো অনেক হয়েছে। ঘুম ভাঙানো তো প্রয়োজন। এসব ভাবতে ভাবতে আদিলের পাশে এসে বসলাম। কিভাবে ডাক দিব ভাবতেই তোয়ালে দিয়ে পেঁচানো আমার ভেজা চুলের দিকে নজর পড়ল। মিষ্টি হেসে একগুচ্ছ চুল আদিলের মুখের উপর ধরলাম। চুল থেকে পানি ওর মুখে পড়ছে, আর ও বারবার চোখ মুখ কুঁচকে আবার ঘুমানোর চেষ্টা করছে। হি হি হি। আনিশা, ঘুমাতে দাও। এখনো চোখ বন্ধ করে আছে। উফ। আমাকে নিয়ে কোথায় যেন যাবে বলেছিলে, ওঠো বলছি। যাবো তো বিকেলে, এখন ঘুরতে দাও। না, ঘুমোতে দেব না। উফ আনিশা। আদিল চোখ খুলে তাকিয়ে আমার দিকে হা হা হয়ে তাকিয়ে আছে। ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, কি? আবার এই দৃশ্য? কি? আদিল আমার কোমর জড়িয়ে ধরে টেনে আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরলো। দু চোখ বুঝে পাগলের মতো আমার গলায় ওর নাক ঘষছে। কি হচ্ছে কি? তুমি জানো তোমাকে কখন বেশি সুন্দর লাগে? ভেজা চুল তোয়ালে পেছনে অবস্থায়। সেদিন এই জন্যই তোমার চুল থেকে তোয়ালে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। হয়েছে, এবার ওঠো। আর একটু ঘুমাই প্লিজ। রাতে তো ঘুমাতে দাওনি। এই, আমার দোষ দিচ্ছ কেন? আমি ঘুমোতে নিষেধ করেছিলাম নাকি? এমন একটা মায়াবতী বউ পাশে থাকলে ঘুম থেকে নিজে থেকেই পালিয়ে যায়। আদিল আমার চুল থেকে তোয়ালেটা খুলে নিল। সাথে সাথে আমার ভেজা চুলগুলো ওর মুখের উপর গিয়ে পড়ল। আদিল চোখ বুজে চুলে ঘ্রাণ নিচ্ছে। তুমি কিন্তু তোমার কথা রাখছো না। তুমি বলেছিলে কোথায় যেন আমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি তো ঘুম থেকেই উঠছো না। যাবো তো বিকালে। না, এখন যাব। যাওয়ার জন্য পাগল হয়েছো, কিন্তু যাওয়ার পর যে কি ঘটবে সেটা তো আন্দাজ করতে পারছো না। যাই ঘটে যাক, আমি যাব। ঠিক আছে, উঠে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা দিচ্ছি। উঠবো যদি? কি? আদিল ইশারা দিয়ে ওর কপাল দেখিয়ে দিল। আমি মুচকি হেসে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম। তাড়াতাড়ি এসো। ওকে। বন্ধুর বোনের সাথে প্রেম করা যে কত কষ্টের, এটাই এখন হাড়ে টের পাচ্ছি। আমার মতো কপাল যেন আর কোনো ছেলের না হয় মাবুদ। টেবিলে নাস্তা সাজাচ্ছিলাম। নীরব এসে চেয়ার টেনে বসতে বসতে কথাগুলো বলল। মাথা এত গরম কেন? ভাবি, তুমিই বলো, এত ভয় নিয়ে প্রেম করা যায়? মৃত্যুর কড়া হুকুম, বাসার কাউকে বুঝতে দেওয়া যাবে না। ওর সাথে আদিলের সামনে বুঝে শুনে কথা বলতে হবে। আপাতত এভাবেই চলো, সুযোগ বুঝে না হয় আদিলকে জানাবো। আদিল মেনে নিলেই হলো। কি মেনে নিতে হবে রে? নীরব খাবার মুখে দিচ্ছিল। আদিল এসে শুনে ফেলাতে বিষম খেয়ে খাবার ফেলে দিল। এই নাও, পানি খাও। হঠাৎ মিশন খেলি কেন? উফ, চুপ করো তো। শুধু কি শেষের কথাটাই শুনেছিস নাকি? ভয় নেই, ও কিছু শুনে। আরে কি নিয়ে কথা হচ্ছে সেটা তো বলবো কেউ। বলছিলাম তোদের বাসর রাত কেমন কাটলো? এত কষ্ট করে সাজিয়ে দিলাম। তোমার বাসঘর না হয় আমি আমার আনিশা মিলে সাজিয়ে দেবো, তাহলে সমান সমান। আদিলের কথা শুনে নীরব আমি দুজনেই মুচকি হাসছি। এখন তো বলবি, এখন তো আর জানিস না, বাসরটা তোর বোনের সাথেই হবে। নীরব কথাটা বিড়বিড় করে বললেও আমি চেয়ার টেনে বসতে গিয়ে শুনে ফেললাম। কি হচ্ছে বুঝে ফেলবে তো। দুজন বিড়বিড় করে কি কথা বলছো? ভাইয়া, আমাকে আজকে কলেজে পৌঁছে দেবে? কেন, তো পা নেই? সবসময় মজা করো না তো, রাস্তায় কয়েকটা ছেলে ডিস্টার্ব করে। আগে কখনো বলেছিলে কথাটা? নীরবের ধমক শুনে মিতু ভয়ে কেঁপে উঠল। মনে হচ্ছে কেঁদেই দেবে। নীরব আসতে। মিতু, আমি তো আনিশাকে নিয়ে হসপিটালে যাব, তুই নীরবকে সাথে নিয়ে যা। হুম।
নীরব এখনো মিতুর দিকে রাগী চোখে তাকিয়ে আছে, আর মিতু ভয়ে মাথা নিচু করে রেখেছে। নীরব, রাগটা কমিয়ে নাও। আজকে কিন্তু রোম্যান্স করার সুযোগ পেয়ে গেছো। কিসের রোমান্স? আমি তো আসতে বললাম নীরবকে, ও শুনলো কিভাবে? কি হলো? তোদের রোমান্সের কথা বলছিল। এবার তো আদিল আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। নীরব, তুই এতদিন যা করেছিস তা কি সত্যি প্ল্যান ছিল নাকি? এখন তোর কি মনে হয় আমি এতটাই খারাপ যে তোর ভালোবাসার দিকে হাত বাড়াবো? আমরা সবাই জানতাম তুই আনিশাকে ভালোবাসিস, কিন্তু আমর ভয়ে আনিশাকে কষ্ট দিচ্ছিলি। দাদুর সাথে প্ল্যান করে এত কিছু করেছি, কারণ ভালোবাসার মানুষকে হারানোর ভয়ের চেয়ে বড় ভয় আর কিছুতেই নেই। তোর বেলাতেও তাই হয়েছে। আমি আনিশাকে ভালোবাসি, ও যদি তোকে ভুলে আমাকে ভালোবাসে এই ভয়ে তুই আম্মুর ভয় উপেক্ষা করে ওকে প্রপোজ করেছিস। তোদের মাঝখানে আমি না আসলে তুই কখনোই আম্মুর ভয়টাকে জয় করতে পারতি না। হুম, ভালোবাসায় বাধা আসবে, এটাই স্বাভাবিক। ভিতর মতো পিছিয়ে গেলে হয় না। তুই নিজেও জানিস আম্মু বাসায় আসার পর কি ঘটবে। আগেই বলছি, যাই হয়ে যাক আনিশার হাত ছাড়িস না। ওদের কথা শুনে আমার সত্যি খুব ভয় হচ্ছে। শেষ পর্যন্ত আদিলকে হারিয়ে ফেলবো না তো? আনিশা কি হলো? কিছু না। তত যাও, রেডি হয়ে নাও। হুম। ওকে হসপিটালে নিয়ে যাওয়া কি ঠিক হবে? নীরব, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আনিশাকে হসপিটালে নিয়ে গেলেই সবকিছুর সমাধান হবে। ঠিক আছে, যা। রেডি হয়ে আদিলের জন্য অপেক্ষা করছি। কোথায় গেছে কে জানে। ফোন বেজে উঠল। আব্বু ফোন দিয়েছেন। আব্বু? আব্বুকে তো ভুলেই গেছিস। ভুলিনি আব্বু। তুই কি কোনো কিছু নিয়ে টেনশনে আছিস? না তো। আমার তো মনে হচ্ছে তুই কিছু একটা আমার থেকে লুকাচ্ছিস। কি লুকোবো? বিয়ের 2 দিন পরে এসেছিলি আর আসার নাম নেই। তোর শাশুড়িকে একবার বলে দেখ। আসবো আব্বু, এত চিন্তা করো না তো, আমি ভালো আছি। নিজের বাবাকে একবার দেখতে আসতে পারিস না? এ কেমন ভালো থাকে। এবার তো মা আমার সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ আব্বু? এতটা রাস্তা কি আদিল আমাকে একা যেতে দেবে? ওর অফিস আছে তাই যেতে পারছি না। আমি তো বলেছি আমি গিয়ে নিয়ে আসবো তোকে। এসব ঝামেলার মধ্যে আব্বু না আসাটাই ভালো। আব্বু একবার কিছু আন্দাজ করতে পারলে আমাকে আর এখানে রাখবে না। কি রে আনিশা, চুপ হয়ে আছিস কেন? এমনি, তুমি চিন্তা করো না, আমি মাকে বলে খুব শীঘ্রই আসবো। রেডি হয়েছো? হ্যাঁ, আমি রেডি। তোরা কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ আব্বু, এসে তোমাকে সব বলবো। ঠিক আছে, যা। ফোন রেখে ভাবছি এখন বাসায় গেলে চলবে না আগে এদিকে সব রহস্য আমাকে জানতে হবে। ততদিন না হয় আব্বুকে কোনো কিছু বলে বোঝাবো। আব্বুকে আপাতত কিছু বুঝতে দেওয়া যাবে না। আনিশা চলো। আদিল আমার সামনে এসেই আমার মুখের দিকে তাকিয়ে থেমে গেল। কি দেখছো? চুলগুলো ছেড়ে রেখেছো তো কিছু? চুল তোমার ঠোঁটের নিচে তিলটার উপরে এসে পড়েছে আর তোমার মুখের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আদিল আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে দেখে ওর বুকে হাত রেখে থামাতে চাইলাম, কিন্তু আদিল আমার হাত সরিয়ে দিল। আদিল, কি হচ্ছে? আমাদের বেরোতে হবে। বেরোবো তো। তার আগে তেলটার ঠোঁট না ছলে শান্তি পাবো না। আদিল আমার দু গাল ধরে আমার দিকে ওর ঠোঁট এগিয়ে আনছে। ওর নিঃশ্বাস আমার মুখে পড়তেই চোখ বন্ধ করে ফেললাম। আদিল চুমো দিচ্ছে না বলে চোখ খুলে তাকালাম। আদিল আমার দিকে তাকিয়ে কি যেন ভাবছে দেখে বেশ আশ্চর্য হলাম। আদিল, এই আদিল, কি হয়েছে? থেমে গেলে যে? তোমার ঠোঁটের নিচে তেল আছে কিন্তু। কি? দাঁড়াও, আসছে আমি। আরে কোথায় যাচ্ছো? আদিল তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। আদিলের পিছু পিছু আমিও ছুটলাম। আদিল মায়ের রুমে এসে কি যেন পাগলের মতো খুঁজছে। আলমারির সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে। কি করছো এসব? মা এসে দেখলে রেগে যাবে। আদিল থামো বলছি।
এই তো পেয়েছি। কি? আদিল একটা ছবি বের করে এনেছে, একবার ছবির দিকে তাকাচ্ছে তো একবার আমার দিকে তাকাচ্ছে। কার ছবি ভাবতে ভাবতে আদিলের দিকে এগিয়ে গিয়ে ওর হাত থেকে ছবিটা আনলাম। ছবির দিকে তাকিয়েই কেঁপে উঠলাম। আমার হাত কাঁপতে কাঁপতে ছবিটা নিচে পড়ে গেল। আমি ফ্লোরেই বসে পড়লাম। ফ্রেমের কাঁচগুলো ভেঙে ছবিটা ফ্লোরে পড়ে আছে। মনে হচ্ছে ছবির মানুষ দুটো আমার দিকে তাকিয়ে হাসছে। আচ্ছা দেখো, তোমার ঠোঁটের নিচে তেল আছে, কিন্তু ওই ছবিটাতে যে মেয়ে আছে তার ঠোঁটের নিচে তেল নেই। তার মানে এই মেয়ে তুমি নাও আনিশা। আদিল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ঠিক আছে, তোমার ছবিটা দেখে এমন করছো কেন? ও তোমার ভাই তাই না? তো কেন? হ্যাঁ, তুমি চেনো উনি কোথায়? হসপিটালে। কিন্তু তুমি ভাইয়াকে চেনো কিভাবে? তাহলে কি আম্মুর কথাই ঠিক? আগে আমাকে হসপিটালে নিয়ে চলো। বলো, ছবির মেয়ে কি তুমি? ভাইয়া, ছবি দেখে তুমি এত ভয় পেয়ে গেছো কেন? তার মানে কি আম্মু প্রতিশোধ নিয়ে ভুল কিছু? বললাম তো আমাকে হসপিটালে নিয়ে চলো। কিন্তু আম্মু আছে ওখানে। সবার আগে ওনার সত্যটাই জানা প্রয়োজন। কোন সত্যি? সেটা না হয় তোমার ভাইয়ের মুখ থেকেই শুনবো। চলো। 6 মাস আগে এত খুঁজেও আমি রাইমার সুইসাইডের কারণ খুঁজে পাইনি। কিন্তু আজ তো মনে হচ্ছে রাইমা আদিলের ভাইয়ার জন্যই সুইসাইড করেছিল। রাইমা আমাকে ওর রিলেশনের ব্যাপারে কিছুই বলল না। যদি আদিলের ভাইয়া সত্যি রাইমাকে ভালোবেসে থাকে, তাহলে রাইমা সুইসাইড করলো কেন? আব্বু আর আমাকে বলেনি কেন? সুইসাইড নোটে কেন রাইমা লিখেছিল নিয়তি ওর সাথে বেইমানি করেছে? আনিশা, গাড়িতে বসে আনমনা হয়ে এসব ভাবছিলাম। আদিলের ডাকে হুঁশ ফিরতেই সামনে তাকালাম। মানসিক হসপিটালের সামনে এসে গাড়ি থেমেছে। দেখে বেশ অবাক হলাম। তাহলে কি আদিলের ভাইয়া? চলো। তোমার ভাইয়ের নাম কি? আমার প্রশ্ন শুনে আদিল বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে। যাকে ভালোবাসতে তার নামটাই জানো না? ভাইয়ার নাম আবির। আবির ভাইয়ের অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। ওনার চুলগুলো লম্বা লম্বা, পায়ে শিকল বাঁধা, 2 হাতেই 2 নার্স ধরে রেখেছে, আর মা খাবার খাওয়ানোর চেষ্টা করছেন। ভাইয়া তো খেতে চাইছে না, উল্টো খাবার বারবার ফেলে দিচ্ছে। হঠাৎ ওনার নজর আমার আর আদিলের দিকে পড়ল। অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি করব বুঝতেই পারছি না, ঠাঁই দাঁড়িয়ে আছি। এই মেয়ে, কেন এসেছো এখানে? সবাই অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আমরা কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। ভাইয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার দিকে আসছেন। আদিল, যদি এই মেয়ের জন্য আমার আবিরের কিছু হয়েছে, তাহলে আমি এই মেয়েকে খুন করব। আম্মু শান্ত হও। দেখো ভাইয়া আনিশাকে দেখার পর থেকে কেমন শান্ত হয়ে গেছে। হ্যাঁ, এর আগে কখনো উনি এভাবে শান্ত হয়ে থাকেননি। ভাইয়া এসে আমার গালে মুখে হাত বোলাচ্ছেন। ওনার 2 চোখে পানি টলমল করছে। দেখেছো আবির তোমাকে কতটা ভালোবাসে, আর তুমি কিনা ওকে ঠকিয়েছো। এখন কোনো কথা বলছো না কেন? আমার ছেলেটাকে পাগল বানিয়ে সুখে আছো তো? ভাইয়া আমাকে ইশারায় জিজ্ঞেস করলো, আমার তো বিয়ে হয়ে গেছিল, হাজবেন্ড কোথায়? ভাইয়া আমার সাথে ইশারায় কথা বলছে দেখে নার্স সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আমার ছেলের সাথে বেইমানি করেছো, ওর জন্য জামার ছেলে পাগল এখানে পড়ে আছে। এই মেয়ে আবার কথা বলবে কি? যারা সত্যিকারের ভালোবাসে তারা একে অপরের সাথে কখনো বেইমানি করে না। বেইমানি তো তৃতীয় কোনো ব্যক্তি করে। ভাইয়া আমার গালে হাত বুলাচ্ছিল, চুল ধরে হাসছিল। হঠাৎ আমার কথা শুনে ভয় পেয়ে দূরে সরে গেল।
কি হয়েছে আবির? রাইমা, তুমি কথা বলতে পারো, কিন্তু তুমি তো... আমি আপনার রাইমা নই, আমি রাইমার যমজ বোন আনিশা। আমার কথা শুনে সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। রাইমা আর আমাকে চেনার দুটো উপায় ছিল। আমার ঠোঁটের নিচে তিল আছে, কিন্তু রাইমার নেই। আমি কথা বলতে পারি, কিন্তু রাইমা কথা বলতে পারতো না, কারণ ও বোবা ছিল। রাইমা কোথায়? ও, ওর তো অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে, নিশ্চয়ই স্বামীর সাথে আছে। না, সেদিন রাইমার বিয়ে হয়নি। বিয়ের সাজ সেজেছিল ঠিকই, কিন্তু বিয়েটা হয়নি, কারণ ও সেদিন সুইসাইড করেছিল। আমার রাইমা। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম। আমার বোন এতটা কষ্ট নিয়ে মারা গেছে আর আমি কিছুই বুঝতে পারিনি। ও এতটাই চাপা স্বভাবের ছিল যে কাউকে ভালোবাসে এই কথাটা আমাকে পর্যন্ত বলেনি। ভাইয়ার দিকে তাকালাম, রাইমা রাইমা বলে চিৎকার করে আবার পাগলামি শুরু করেছে আর নার্সরা সামলানোর চেষ্টা করছে। একজন ভালোবাসার জন্য সুইসাইড করলো আর একজন ভালোবাসা হারিয়ে পাগল হয়ে মানসিক হসপিটালে আছে। দুজনে ভালোবাসা তো সত্যি ছিল, তাহলে ওদের মিল হলো না কেন? আচ্ছা, এসবের তৃতীয় কারো হাত নেই তো, যে ওদের আলাদা করে দিয়েছে?